বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 13 অধ্যায় ঘন জ্যামিতি নিয়ে। আজ আমি এখানে আমার বোর্ডে 17, 19, 21 এবং 23 চারটি অঙ্ক তুলেছি। এই চারটি অঙ্ক আমি তোমাদের সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আমি আশা করি তোমরা আমার সাথে থাকবে। তাহলে আসো আমরা শুরু করি। আমাদের 17 নম্বর অঙ্কে বলছে যে 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি নিরেট গোলককে গলিয়ে 5 সেন্টিমিটার বহির ব্যাসার্ধ বিশিষ্ট ও সমভাবে পুরু একটি ফাঁপা গোলক প্রস্তুত করা হলো। দ্বিতীয় গোলকটির কত পুরু? দ্বিতীয় গোলকটির পুরুত্ব নির্ণয় করতে বলছে। আমি এই বলটাকে মনে করি যে একটা নিরেট গোলক। এখন এই নিরেট গোলকটা গলিয়ে মনে করো যে এইরকম বড় একটা গোলক তৈরি করলাম, ঠিক আছে? এখন আমি সেটা তোমাদের একটু দেখাই। দেখো, এটা এমন হতে পারে। এখন এর ভিতরে আমরা এই যে এরকম একটা গোলক ছিল, এরকম একটা গোলক ছিল, আমি যে হাতে আঁকাচ্ছি, দেখো এইরকম একটা গোলক ছিল, যে গোলকটা গলিয়ে মনে করো এইরকম একটা ফাঁপা গোলক প্রস্তুত করা হয়েছে। এটা কিন্তু সলিড ছিল, নিরেট গোলক। এটা নিরেট গোলক, এটাও কিন্তু নিরেট গোলক, ফাঁপা গোলক আর কি। এর মাঝে ফাঁপা এরকম একটা গোলক প্রস্তুত করা হয়েছে, ঠিক আছে? এখন আমাদের বলছে কি যে এই যে দ্বিতীয় গোলক, এই গোলকটা কতটুকু পুরু সেটা আমাদের নির্ণয় করতে বলছে। এখন বিষয়টা তোমরা একটু বোঝার চেষ্টা করো, তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি। এটা কি ছিল? একটা নিরেট গোলক ছিল। এর ব্যাসার্ধ মনে করে এই পর্যন্ত ছিল 4। আর এই যে ফাঁপা গোলক, তার মানে এই যে কেন্দ্র থেকে এই ফাঁপা গোলক অর্থাৎ এই পর্যন্ত, এটা বহিঃব্যাসার্ধ অর্থাৎ এটা ছিল 5। এখন তাহলে আমার এইটুকু কতটুকু পুরু ছিল সেটা আমার নির্ণয় করতে বলছে। এখন কথা হচ্ছে, তাহলে আমি যদি এই ভিতরের যে ব্যাসার্ধ অর্থাৎ অন্তর ব্যাসার্ধ অর্থাৎ ফাঁপা গোলকের অন্তর ব্যাসার্ধটা যদি বের করতে পারি, সেই ব্যাসার্ধ থেকে বহির্ব্যাসার্ধ থেকে যদি ভিতরের অন্তর ব্যাসার্ধ অর্থাৎ যেটা বের করব সেটা যদি বাদ দিতে পারি, তাহলে এটা কত পুরু সেইটা আমি পাবো। আসলে বিষয়টা হচ্ছে এমন, এইটা যদি এইরকম পুরু হয়, ঠিক আছে, এর বাইরের ব্যাসার্ধটা দেওয়া আছে, আমি যদি ভিতরেরটা পরিমাপ করতে পারি, বের করতে পারি, তাহলে বাইরেরটা থেকে যদি ভিতরেরটা আমি বাদ দিতে পারি, তাহলে এটা কত পুরু সেটা আমি বের করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমরা লিখতে পারি, দেওয়া আছে নিরেট গোলকের ব্যাসার্ধ, নিরেট গোলকের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 4 সেন্টিমিটার অর্থাৎ 4 সেন্টিমিটার। তাহলে এই যে নিরেট গোলকের ব্যাসার্ধ আমার 4 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমার বহির ব্যাসার্ধ অর্থাৎ ফাঁপা গোলকের বহির ব্যাসার্ধ, আবার ফাঁপা গোলকের বহির ব্যাসার্ধ, এই বহির ব্যাসার্ধ আমি মনে করো R1 ধরলাম, কি R2 ধরলাম, R প্রাইম ধরলাম, যে কোনো একটা আমি ধরতে পারি। আমি মনে করো R2 ধরলাম, তা R2 মানে 5 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি অতএব ফাঁপা গোলকের অন্তঃব্যাসার্ধ R1 ইকুয়াল টু হোয়াট? তাহলে আমার শর্ত মতে কি হবে?
শর্ত মতে R1 মানে হবে R2 মাইনাস R। কারণ কি, আমি যদি বাইরেরটা থেকে আমি নিরেট গোলকের ব্যাসার্ধটা বাদ দিতে পারি তাহলে কিন্তু R1 অর্থাৎ অন্তর ব্যাসার্ধটা আমি পাবো। এটা আমার ভাবতে হবে। আসলে এটা কমন ব্যাপার, এটা যে জটিল ব্যাপার তা নয়। আমাকে বুঝতে হবে মূলত বিষয়টা কি বলতে চাচ্ছে প্রশ্ন। বলছে যে একটা নিরেট গোলক ছিল, সেই নিরেট গোলকটা আমরা ভাঙলাম, ভাঙে একটা ফাঁপা ব্যাস 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা ফাঁপা গোলক তৈরি করলাম। তো ওই গোলকটা কতটুকু পুরু ছিল, তাহলে দেখো প্রশ্ন মতে আমরা লিখতে পারি 4/3 গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউব। তাহলে আমার বের করব কোনটা, এইটা। তাহলে 4 পাই r1 কিউব ইকুয়াল টু 4/3 পাই r 2 এর হোল কিউব মাইনাস 4/3 পাই r1 r কিউব। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা রাশির আগে কি রয়েছে, 4/3 পাই রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা পদ। এই পদেও কিন্তু 4/3 পাই রয়েছে, এখানেও তাই আছে, আবার এখানেও তাই আছে। তাহলে আমরা এটা কমন নিয়ে উঠাই দিতে পারি একবার। তাহলে আমরা লিখতে পারি r1 কিউব ইকুয়াল টু r2 এর হোল কিউব মাইনাস r কিউব, বা r1 কিউব ইকুয়াল টু r2 মানে কত 5, তাহলে 5 এর হোল কিউব, আর r মানে কত 4 এর হোল কিউব। তাহলে আমরা কি পাবো, r1 কিউব ইকুয়াল টু 125 মাইনাস 64, কারণ 5 এর হোল কিউব করলে 125 হয়। 125 কেন হয়, কোন সংখ্যার হোল কিউব মানে ওই সংখ্যাটাকে 3 বার গুণ করতে হয়। হোল 4 থাকলে আমরা 4 বার গুণ করতাম, হোল 5 থাকলে আমরা 5 বার গুণ করতাম। এই কারণে তো 5 যদি 3 বার গুণ করি তাহলে আমরা 125 পাই। 4 যদি আমরা 3 বার গুণ করি তাহলে 4 এ 4 16, 4 16 64। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসে, আমাদের আসে 61। 4 আর কত লিখি 5 5 1, 6 আর কত হলো 12 হয়, অর্থাৎ 6 হাতে 1 পাশে বসে যায়। তাহলে আমরা এটাকে যদি ঘনমূল করি তাহলে কি করব, দেখো আমরা 61 এর কি করব, ঘনমূল করব। তাহলে কত পেলাম, আমরা পেলাম 3.9364 এত সেন্টিমিটার প্রায়। এখন আমাদের বলেছে দ্বিতীয় গোলকটি কতটুকু পুরু, তাহলে r1 অর্থাৎ এই জায়গা থেকে এইটুকু দূরত্ব অর্থাৎ এই পর্যন্ত দূরত্বটা আমরা পেলাম। তাহলে আমরা যদি 5 থেকে এই ভিতরের ব্যাসার্ধ যেটা পাইছি এটা যদি বাদ দিই তাহলে এটা কতটুকু পুরু আমরা সেটাই পাবো। তাহলে আমরা লিখতে পারি অতএব দ্বিতীয় গোলকের পুরুত্ব ইকুয়াল টু 5 মাইনাস 3.9364। তাহলে আমরা কি করব, 5 মাইনাস ঘনমূল 61 এটা দিলেও আমাদের একবারে রেজাল্ট চলে আসে, অর্থাৎ 1.063 এত সেন্টিমিটার প্রায়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেল। দেখো এখানে আমরা কি করেছি, আমরা বহির্ব্যাসার্ধ দেওয়া আছে, আমাদের নিরেট গোলকের ব্যাসার্ধ দেওয়া রয়েছে। তাহলে অন্তর ব্যাসার্ধটা যদি আমরা বের করি তাহলে বহির্ব্যাসার্ধ থেকে যদি অন্তর ব্যাসার্ধটা বিয়োগ করতে পারি তাহলে পুরুত্বটা আমরা পেয়ে যাব। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে আসো আমরা পরবর্তী অঙ্কটা করি। দেখো আমাদের 19 নম্বর অঙ্কে বলছে 22/পাই ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক আকৃতির বল একটি ঘনক আকৃতির বাক্সে
ঠিকভাবে এঁটে দেয় বাক্সটির অনধিকৃত অংশের আয়তন কত। আসলে বিষয়টা কি, এরকম একটা ঘনক, ঘনক কি, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, এর উচ্চতাও যা, এর প্রস্থও তাই, আবার এর দৈর্ঘ্য মাপটাও যা, আবার মনে করো এর উচ্চতাটাও তাই। এটা একটা ঘনক হিসেবে আমরা কল্পনা করতে পারি। অর্থাৎ আমার সবচেয়ে বেটার হয় এটা একটা ঘনক। এই ঘনক আকৃতির একটা বাক্স, এই বাক্সর ভিতরে এই গোলক আকৃতির একটা বল এরকম আটকে দিলাম। তাহলে দিয়ে যদি আমরা এটা খাপ বন্ধ করে দিই, অর্থাৎ সমান করে দিই, দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এই কোণা, এই কোণা, এই কোণা, এই কোণা, এই যে চারটে কোণা আছে এইটা কিন্তু ফাঁক থাকবে, অবশ্যই ফাঁকা থাকবে। কারণ কি, এই যে ঘনক, এই ঘনকটা যদি আমরা এর ভিতরে এই গোলকাকৃতির বলটা আটকিয়ে দিই সমান করে, তাহলে দেখা যাচ্ছে যে এই যে চারটে কোণ আছে এই চারটে কোণা কিন্তু ফাঁকা থাকে। বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। এটা একটা ঘনক, এই ঘনকের ভিতরে আমরা এই গোলকাকৃতির বলটা এর ভিতরে দিলাম, দেওয়ার পরে আমার কিন্তু এই চারটে কোণার অংশ ফাঁকা থাকছে। এই ফাঁকা অর্থাৎ অনধিকৃত অংশ, অর্থাৎ যে জায়গাটা অধিকার করে নেই সেই জায়গাটা, অর্থাৎ সেই অংশটার আয়তন আমাদেরকে বের করতে বলছে। তাহলে এখন স্বাভাবিকভাবে একটা বিষয় বোঝো যে আমরা যদি ঘনকের আয়তনটা বের করি, করে যদি গোলকের আয়তনটা বের করি, অর্থাৎ এই গোলকের আয়তনটা যদি বের করি, তাহলে ঘনকের আয়তন থেকে যদি এই গোলকের আয়তনটা বাদ দিই, তাহলে যে যে জায়গাটুকু ফাঁকা ছিল সেইটুকুর আয়তন আমরা পেয়ে যাব। এখন তাহলে ঘনকের ঘনকের এই যে ঘনকটা, এই ঘনকের ভিতরে কিন্তু এই যে বলটা, এই যে বলটা, এই বলটা কিন্তু মাপের এসে, অর্থাৎ এই ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে গোলকের ব্যাস, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এর ব্যাসটা হবে কি এই ঘনকের বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ মনে করো সমানে আছে, ঠিক আছে। তাহলে গোলকের নিচের পাশটা এবং উপরের অংশটা এই ঘনক ছুঁয়ে আছে, তার মানে কি ঘনকের বাহুর দৈর্ঘ্য এই গোলকের ব্যাস। তাহলে আমরা এটা বুঝলাম বা বুঝতে পারলাম। তাহলে আমরা এখন অঙ্কটা করি। আমরা কি লিখব, 19 নম্বর দেওয়া আছে গোলক আকৃতির বল, এত ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক আকৃতির বল। তাহলে আমরা লিখতে পারি গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 22/π সেন্টিমিটার। গোলকের ব্যাসার্ধ আমাদের দেওয়া রয়েছে 22/π সেন্টিমিটার। তাহলে এখন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে কি হবে, ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে 2π। তাহলে 2r অর্থাৎ ব্যাস 2r, তাহলে 2 গুণ 22/π। এটাকে যদি আমরা 22 দুগুণ কত হয় 44, 44 এ যদি পাই দিয়ে আমরা ভাগ করি তাহলে আমাদের কত আসে দেখি। 44 ভাগ 3.1416, তাহলে আমাদের 14.005 আসে, 14.005 এত সেন্টিমিটার প্রায়। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য যখন আমরা পেলাম, তাহলে ঘনকের আয়তনের সূত্র কি? ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য এর হোল কিউব। তাহলে ঘনকের আয়তন হচ্ছে বাহুর দৈর্ঘ্যের
হোল কিউব, অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য এর হোল কিউব। তো বাহুর দৈর্ঘ্য যদি আমি এখানে a মনে করতাম, সমস্যা নাই। তাহলে ঘনকের আয়তন বাহুর দৈর্ঘ্য এর হোল কিউব, অর্থাৎ 14.005 এর হোল কিউব। তাহলে এর যদি আমরা কিউব করি তাহলে কি আসে? এর আমরা যদি হোল কিউব করি তাহলে 27.4729 ঘন সেন্টিমিটার। এখন দেখো আমরা ঘনকের আয়তন কিন্তু পেয়ে গেছি। তাহলে এবার আমরা কি করব? গোলকের আয়তন বের করব। গোলকের ব্যাসার্ধ তো আমাদের দেওয়াই আছে, তাহলে আমরা লিখি অতএব বা এখন গোলকের আয়তন। গোলকের আয়তন কি? 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 গুণ 3.1416 আর আর এর কি, অর্থাৎ 22.22 এর হোল কিউব। এটা যদি আমরা করি তাহলে কি আসে দেখো, 22/3.1416 ব্র্যাকেট ক্লোজ, তারে আমরা কি দিব? হোল কিউব দেব। তাহলে 4/3 গুণ 3.1416 গুণ, যদি হোল কিউব দিই তাহলে আমাদের আসে 343.41। তাহলে এইটা 343.41, এইটাকে আমরা যদি এইটা আর এই 4 যদি গুণ করি, গুণ করে 3 দিয়ে ভাগ দেব, তাহলে গুণ 3.1416 যা হলো তার সাথে গুণ করব 4, তাহলে আমাদের কি আসে? 4315.45 ভাগ 3, তাহলে আমাদের কি আসছে? ভাগ 3, অর্থাৎ 1438.48 ঘন সেন্টিমিটার। এখন তাহলে অনধিকৃত অংশের আয়তনটা কি হবে? আমরা যদি ঘনকের আয়তন থেকে গোলকের আয়তনটা বাদ দিই তাহলে আমরা অনধিকৃত অংশের আয়তন পাবো। তাহলে আমরা লিখতে পারি অতএব অনধিকৃত অংশের আয়তন equal to 2747.29 minus 1438। তাহলে আমাদের কি আসছে? মাইনাস করলে আমাদের মাইনাস করতে হবে 2747.29, তাহলে আমাদের আসছে 1308.80 ঘন সেন্টিমিটার প্রায়। এটাই আমাদের অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় না এই অঙ্কই তোমাদের আর কোনো বুঝতে সমস্যা আছে। তাহলে আসো আমরা পরবর্তী অঙ্কটা করি। দেখো, একটা ঢাকনাযুক্ত বাক্সের বাইরের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 1.6 মিটার এবং প্রস্থ 1.2 মিটার এবং উচ্চতা 0.8 মিটার। এর কাঠ 3 সেন্টিমিটার পুরু। বাক্সটির ভিতরের তলার ক্ষেত্রফল কত প্রতি বর্গ মিটারে? যদি 14.44 টাকা হিসাব করে কাঠের বাক্সের ভিতরে রং করতে কত খরচ হবে? তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের এই কাঠের বাক্সটির ভিতরে তলার ক্ষেত্রফল বের করতে হবে। তো তলার ক্ষেত্রফল বের করতে হলে আমাদের ভিতরের দৈর্ঘ্য এবং প্রস্থ এবং উচ্চতা
এগুলো কত আছে সেটা আগে বের করতে হবে। তাহলে আসো আমরা সেটা নিয়ে আলোচনা করি। মনে করো এরকম একটা বাক্স ছিল, এই কাঠের বাক্সটা ঢাকা রয়েছে, এখন এর বাইরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া রয়েছে। ঠিক আছে, এটা হতে পারে আমার এই যে মনে করো এই যে রাস্তা মোছা, এটা বাক্স তো এরকমই হয় তাই না, ঢাকা রয়েছে, এখন এর বাইরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাটা দেওয়া রয়েছে। এখন এর ভিতরের অংশটা কালার করতে হবে অর্থাৎ রং করতে হবে। তা প্রতি বর্গ মিটারে এত টাকা খরচ হলে ভিতরে খরচ করতে কত টাকা লাগবে, তাহলে আমরা লিখতে পারি 21 নম্বর দেওয়া আছে কাঠের বাক্সের গুরুত্ব কত। যেহেতু এখানে প্রত্যেকটা আইটেম মিটার আছে তাই গুরুত্বটাও আমরা সেন্টিমিটার থেকে মিটার করে নেব। এখন সেন্টিমিটার থেকে মিটার যদি করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, আমাদের লিখতে হবে যে দেওয়া আছে কাঠের বাক্সের পুরুত্ব ইকুয়াল টু 3 সেন্টিমিটার। তো সেন্টিমিটারকে যদি মিটার করতে হয় তাহলে কি করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 3/100, তাহলে কত 0.03 মিটার। এখন তাহলে আমাদের কাঠের বাক্সের ভিতরের দৈর্ঘ্য কি হবে, তাহলে আমরা লিখি এখন বাক্সের বা কাঠের বাক্সের একই কথা, যেহেতু কাঠের এই কথাটা উল্লেখ রয়েছে তাহলে আমরা বাক্সের বা কাঠের বাক্সের একই কথা লিখতে পারি। তা আমি মনে করো যে কাঠের বাক্সই লিখলাম, কাঠের বাক্সের ভিতরের দৈর্ঘ্য তাহলে কি আছে 1.6 মাইনাস 2 গুণ 0.03, তাহলে এটা আমাদের কত আসবে। 2টা কোথায় পেলাম, কারণ কি কাঠের বাক্সের দৈর্ঘ্যটা কেমন ছিল, এই পাশে একটা দৈর্ঘ্য ছিল এই পাশে একটা দৈর্ঘ্য ছিল না। কোন জিনিসের তো ত্রিভুজ আকৃতি হয় না, বাক্স কি ত্রিভুজ আকৃতি হয় না, চতুর্ভুজ আকৃতি হয় যে গেল। তাহলে আমরা এখানে মাইনাস করলে আমাদের কি আসছে দেখি, 1.6 মাইনাস 2 গুণ 0.03 ইকুয়াল টু আমাদের আসছে 1.54 মিটার। তাহলে কাঠের বাক্সের ভিতরের প্রস্থ কত হবে, ভিতরের প্রস্থ 1.2 দেওয়া আছে, তাহলে 1.2 মাইনাস 2 গুণ 0.03, এটা আমাদের কি আসে 1.2 মাইনাস 2 গুণ 0.03, এটা আসে আমাদের 1.14 মিটার। তাহলে কাঠের বাক্সের উচ্চতা কত আসবে, ভিতরের উচ্চতা তাহলে 0.8 মাইনাস 2 গুণ 0.03 তাহলে 0.8 মাইনাস 2 গুণ 0.03, আমাদের এটা আসছে 0.74 মিটার। আমরা কাঠের বাক্সের ভিতরের দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম, উচ্চতা পেলাম, তাহলে এখন কি বের করব, এখন আমরা কাঠের বাক্সের ভিতরে তলার ক্ষেত্রফল বের করব। তা আয়তাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 2 ab + bc + ca, তার মানে কি এটা দৈর্ঘ্য যদি a হয়, প্রস্থ যদি b হয়, উচ্চতা যদি c আসে, তাহলে আমরা সূত্রের মানটা বসা দিতে পারি। অতএব আমরা লিখতে পারি অতএব
বাক্সের ভিতরে তলার ক্ষেত্রফল, বাক্সের ভিতরের তলের ক্ষেত্রফল, ঠিক আছে, ভিতরের তলের তলার ক্ষেত্রফল 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সি। তাহলে আমরা মানগুলো এবার বসাই দিই। এ সমান কত ছিল? 1.54। বি মানে কত? বি মানে 1.14 প্লাস 1.14 গুণ সির মান 0.74 প্লাস 0.74 গুণ 1.54। এখন আমরা কি করব? এইগুলো যোগ করব, এইগুলো সব গুণ করে যোগ করব। এইটা গুণ করব, এইটা গুণ করব, এইটা গুণ করব, করে কি করব? যোগ করব। তাহলে আসো আমরা গুণ করে যোগটা করি। এইটা যদি আমরা গুণ করে যোগ করি তাহলে আমাদের আসছে 3.7388। এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের আসে 7.4776 বর্গ মিটার প্রায়। অর্থাৎ ক্ষেত্রফল যখন আসে, অর্থাৎ ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, কিংবা প্রস্থ গুণ প্রস্থ, কিংবা উচ্চতা গুণ উচ্চতা, কিংবা দৈর্ঘ্য গুণ প্রস্থ, কিংবা প্রস্থ গুণ উচ্চতা, যাই আসুক না কেন, ক্ষেত্রফল থাকলে বর্গ কথাটা আসবেই। আর ঘন কথাটা যখন থাকবে তখন আমাদের এই আয়তন যখন থাকবে তখন ঘন কথাটা অবশ্যই আসবে। আমরা এই যে বাক্সের তলার ক্ষেত্রফল পেলাম, এখন আমার বলছে প্রতি বর্গ মিটারে খরচ হয় কত? 14.44 টাকা। তাহলে আমরা লিখি এখন 1 বর্গ মিটারে রং করতে খরচ হয়, রং করতে খরচ হয় 14.44 টাকা। এই বাক্সের ভিতরে রং করতে কত খরচ হবে? তাহলে 1 বর্গ মিটারে যদি এত খরচ হয় তাহলে আমরা লিখতে পারি বা 7.4776 বর্গ মিটার রং করতে খরচ হবে। তাহলে কি 1 বর্গ মিটারে যদি এত টাকা খরচ হয় তাহলে এত বর্গ মিটারে কি বেশি খরচ হবে? বেশি হলে কি করতে হয়? গুণ করতে হয়। এটা তো আমরা সবাই জানি, তাই না? তাহলে 7.4776, তাহলে আমাদের কত আসছে? আমরা গুণ করব 14.44, তাহলে আমাদের আসছে 107.98 টাকা, বা এটাকে আমরা 108 টাকা প্রায় লিখতে পারি। এটাই আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমি যেভাবে তোমাদের অঙ্কটা বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমাদের এই অঙ্কে কোনো সমস্যা থাকবে না। তাহলে আসো আমরা পরবর্তী অঙ্কটা করি। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে এবং এর আয়তন দেওয়া আছে। প্রতি বর্গ সেন্টিমিটারে 10 টাকা হিসাবে ওই বস্তুর তলায় সীসাগুলো দিতে 1920 টাকা খরচ হয়। বস্তুর মাত্রাগুলো নির্ণয় করতে বলছে। তা আমাদের এখানে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া আছে। তাহলে অনুপাতটা মনে করি দৈর্ঘ্য 4x এবং প্রস্থ 3x। তাহলে আমরা লিখি 23 নাম্বার, মনে করি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a = 4x সেন্টিমিটার। আয়তাকার ঘনবস্তুর প্রস্থ তাহলে কি? b = 3x সেন্টিমিটার। তাহলে দেখো এখানে কিন্তু বলেছে 1
প্রতি বর্গ সেন্টিমিটারে 10 টাকা খরচ হয়, তাহলে 10 টাকা খরচ হয় কত সেন্টিমিটারে? 1 বর্গ সেন্টিমিটারে। এখানে দশ টাকা খরচ হয় 1 বর্গ সেন্টিমিটার। তাহলে 1 টাকা খরচ হয় 1/10 বর্গ সেন্টিমিটার। অতএব 1920 টাকা খরচ হবে কি? দেখো 1920 ভাগ 10 অর্থাৎ 192 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা কিন্তু আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেলাম। ক্ষেত্রফলটা কি পেলাম? 192। ঠিক আছে, তাহলে এখানে তলার ক্ষেত্রফল কত? 192 বর্গ সেন্টিমিটার। তাহলে তলার ক্ষেত্রফল কত পেয়েছি আমরা? 192 বর্গ সেন্টিমিটার। অতএব আমরা লিখতে পারি 4x * 3x = 192 বা 12x² = 192 বা x² = 192 ভাগ 12, তাহলে ইকুয়াল টু কত হয়? 16 হয়। 192 এর ভিতরে 12 16 বাদ যায়। বা এখানে লিখতে পারি বা x = 16 অর্থাৎ x = আমরা 4 পেলাম। তাহলে আমাদের এখানে x এর মান কি পেলাম? x এর মান 4 পেলাম। তাহলে দৈর্ঘ্য কত হবে? অতএব আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 4x = 4 গুণ 4 অর্থাৎ 16 মিটার এবং আয়তাকার ঘনবস্তুর প্রস্থ তাহলে কি হবে? 3x = 3 গুণ 4 অর্থাৎ 12 মিটার। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা পেলাম। এখন আমরা উচ্চতা বের করব, কারণ কি আয়তাকার ঘনবস্তুর তিনটে মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এখন আমরা বাকি অংশটা এখানে করি। যে এখানে উচ্চতা = h, তাহলে আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্র কি? আমাদের কিন্তু এখানে আয়তন কিন্তু দেওয়াই আছে। আয়তনের সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখন এটাও লেখা যায় ক্ষেত্রফল গুণ উচ্চতা = আয়তন, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে 12x² h = 2304 বা 192 h = 2304 বা h = 2304 ভাগ 192। তাহলে 2304 কে আমরা যদি 192 দিয়ে ভাগ দিই তাহলে কত পাবো? 2304 ভাগ 192, তাহলে আমাদের 12 আসে। তাহলে আমাদের কত আসছে? 112 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দৈর্ঘ্য কত পেলাম? অতএব দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার এবং উচ্চতা 12 মিটার। অ্যানসার। আশা করি তোমরা এই যে 4টে অঙ্ক দেখালাম এবং করালাম, এখানে তোমাদের বুঝতে সমস্যা নেই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ।